ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সেই ঐতিহাসিক দিন যেখানে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায়। তো তারা হয়তো এই দিনটাকে হয়তো কালো দিবস অনেকে মনে করছেন বা তারা হয়তো ভাবছেন, আবার একদল আছে যারা এই দিনটাকে হয়তো ভালো দিবস হিসেবে পালন করছেন। তো আজকে আমরা না ভালো না কালো, মাঝখানে থাকবো নিউট্রালভাবে। আজকে একটি খবর আপনাদের সামনে পরিবেশন করব যাতে করে দুই পক্ষকেই আমরা তাদের নেগেটিভ পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে এই যে 32,000-এর যে ব্যাধি, এই ব্যাধি থেকে যাতে মুক্তি পায় যোগ্যরা, তার একটা রাস্তা আজকে সুপরিকল্পিতভাবে কি হতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই মামলার সাথে যারা মামলাকারী হিসেবে যুক্ত শুরু থেকেই তাদেরও আমরা আজকে ক্রিটিসাইজ করব এবং আমরা দেখব তাদের কি ব্যাখ্যা, তাদের কি পথ অবলম্বন না করলে আজকে এই রকম একটা ঘটনা কিন্তু সামনে আসতো। তো গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 32,000 মামলা ডিভিশন বেঞ্চে কী হতে পারে, একটি বছর অতিক্রান্ত হয়ে গেল, এই মামলা কোনো নিষ্পত্তি কিন্তু এখনো হয়নি। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি গোড়া থেকে। তো 32,000 চাকরি বাতিল মামলা, যে মামলায় 32,000 শিক্ষক শিক্ষিকারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিভিশন বেঞ্চে জিততে চলেছেন এমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশন চাল কাকড় আলাদা করতে পারলেও প্রাইমারিতে কিন্তু তা করা অসম্ভব। কেন বলছি এ কথা, গোটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যে বিষয় নিয়ে আপনাদের দেখাবো কেস নাম্বার, যেটা কিনা ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে 32,000 মামলা যেটা পেন্ডিং রয়েছে। তো বোর্ডের তরফ থেকে একটা অ্যাপিল করা হয়। আগে একটা আপনার শুনানির কথা মনে করে দিই। 12ই মে কী জাজমেন্ট হয়েছিল? 12ই মে জাজমেন্ট হয়েছিল যে 32,000 নতুন করে ইন্টারভিউ নিতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের একটা প্যারিটি স্যালারি দিতে হবে এবং সেক্ষেত্রে একটা সার্টেন টাইম তিনি বেঁধে দিয়েছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। তো ম্যাট অ্যাপ্লিকেশন টেন্ডারে 873 যেটা বোর্ডের একটা অ্যাপিল, সেই অ্যাপিলে কিন্তু মামলাটা দায়ের করা হয় ডিভিশন বেঞ্চে। তখন সুব্রত তালুকদারবাবু ছিলেন, পরবর্তী ক্ষেত্রে জাস্টিস সোমেন সেন ছিলেন এবং এখন বর্তমানে তপব্রত চক্রবর্তী বেঞ্চে এই মামলা রয়েছে। তো ম্যাটের 873 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস দ্য পিয়াঙ্কা রেস্টুরেন্ট আদার্স, এই মামলা রয়েছে। তো এই মামলাতে বর্তমানে স্ট্যাটাসে কী অবস্থা আছে? দীর্ঘদিন এই মামলা উঠছে না। তো সেক্ষেত্রে দেখুন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তাদের থেকে প্রায় 48টা ম্যাট অ্যাপ্লিকেশন অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে এবং 37টার কাছাকাছি একটু 19-20 হতে পারে। তো ক্যান অ্যাপ্লিকেশন এখানে ফাইল হয়েছে, অর্থাৎ সংখ্যাটা অনেক, প্রায় 80-র উপরে কিন্তু সংখ্যাটা রয়েছে। প্রায় 85টা কিন্তু অ্যাপিল বা 85টা অ্যাপিল কিন্তু মাস্টারদের মানে শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে কানেক্টেড অ্যাপ্লিকেশন এখানে করা হয়েছে, ফাইল করা হয়েছে। এবং যদি আমি পাশাপাশি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখুন মাত্র 18টা অ্যাপিল করেছে বঞ্চিতদের তরফ থেকে, অর্থাৎ 18টা ক্যান অ্যাপ্লিকেশন করা হয়েছে, তার মধ্যে 2টো আবার অন্য কারো। তো 16টা মতন অ্যাপিল এখানে আছে যেটা কিনা এই প্রিয়াঙ্কা রাস্কের মামলার সাথে কোথাও গিয়ে এই মামলা যুক্ত রয়েছে। তো একদিকে কোথাও গিয়ে 80, একদিকে মাত্র 18। তো মামলা জিতবে কী করে? প্রথম কথা হচ্ছে এখানে যে এতগুলো হাইকোর্টে কোনো অ্যাডভোকেট বাদ নেই যারা সার্ভিস ম্যাটারগুলো করে। তো সেই রকম একটা জায়গায় থেকে মামলাটা জেতা বঞ্চিতদের পক্ষ থেকে, মানে ইন্টারভিউ হওয়া, এটা হয়তো বঞ্চিতরা অনেকে চান না যে আবার নতুন করে ইন্টারভিউ, তারা চায় তাদের একটা চাকরি যাতে হয়ে যায়। কিন্তু যেভাবে মামলাটার মোড় ঘুরেছে অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে দেখুন যখন মামলাটা সিঙ্গেলের শুনানি হয় তখন কিন্তু অনেক কিছু হাতরে পায়নি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার। কিন্তু তিনি কী করেছিলেন, তিনি প্লট সাজিয়েছিলেন এবং সেই প্লটের জায়গাতে আজকে গোটা 32,000টাই কিন্তু স্যাটিসফাই করা হয়েছে। এবং যে মর্মে করা হয়েছে অ্যাপটিউড টেস্ট এবং সেই সাথে ইন্টারভিউ ঠিকঠাক করে নেওয়া হয়নি, যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু 11,000 যে বাকিটা রয়েছে যারা গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্ডারটা বর্তায়। তো যাক, সেটা কিন্তু হয়নি। এবং এক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলি, এই যে 18টা ফাইল হয়েছে এখানে কিছু কিছু বঞ্চিতরা আছে যারা কিনা ক্রিমিনাল লয়ার পর্যন্ত দাঁড় করে দিয়েছে, মানে সার্ভিস ম্যাটার তারা করে না, তারা ক্রিমিনাল লয়ার মানে ক্রিমিনালে প্র্যাকটিস করে। তো তাদেরও দাঁড় করেছে, কারণ শুধুমাত্র এখানে নাম তুলে রাখার ব্যাপার, মামলা এখানে কেউ লড়তে আসেনি যে আমি লড়বো, এই মনোবাঞ্ছা এখানে নেই। এখানে যেটা আছে, যদি প্রিয়াঙ্কা রাস্করদের টিমটাই ধরা হয় তো সেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? তো সেখান থেকে সেই মামলাটা এবং তারা ভাগ হয়ে মেজর অংশ যে অ্যাডভোকেটের কাছে গেছে, সেখানে গিয়ে সেই অ্যাডভোকেট এতগুলো দিন পার হয়ে গেছে এখানে তুলতেই পারেনি মামলা। তাহলে মামলা যার যে অ্যাডভোকেটের কথা মামলা উঠছে না, সুপ্রিম ফেরত মামলা, এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে ডিভিশন বেঞ্চে, সেই মামলা অ্যাজ এ মূল রেসপন্ডেন্ট হিসেবে তারা যদি তুলতে না পারে তাহলে বোঝাই যাচ্ছে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যাবে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে অংশটুকু তরুণজ্যোতি তেওয়ারির হাতে থেকে গেছে সেই সংখ্যাটাও কম। তরুণজ্যোতি তেওয়ারি যে প্রফেশনাল লয়ার, এবার তিনি তো নিশ্চয়ই 10-15 জনের জন্য এত বড় মামলা তিনি তুলে দিনের পর তিনি হিয়ারিং করাবেন না, তারও একটা ফিসের ব্যাপার রয়েছে। তো মানবিকতার ব্যাপার চলে, কালো কোর্ট যখন পড়েছে তিনি প্রফেশনাল লয়ার, তার একটা সাংবাদিক ক্ষেত্রে তার একটা পারিশ্রমিক তার দরকার। তো সেক্ষেত্রে 10-12 জন পিটিশনে আদতে কোথার থেকে পারিশ্রমিক তারা দেবে, তো সেটা একটা বড় বিষয় এবং সেটাতে তিনি আদতে সন্তুষ্ট হবেন কি না। তো সেক্ষেত্রে তিনি মামলা তুলছেন না, পরিষ্কার হিসাব তো তাই বলছে এখানে।
আরও দুটো মেজর বিষয় এখানে বলবো। একটা হচ্ছে এই রিক্রুটমেন্টে অংশ নিয়েছিল, আবার একটা 16,500 যারা অংশ নিয়েছিল তারা 3929 নিয়ে অনেকে ঘেটে আছে। কারণ সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে কিছুজন তারা প্রথমে গেছিলো, তারা কিন্তু খালি হাতে ফিরে এসেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আবার 3929 নিয়ে পড়েছে, তো তাদের এখানে অতটা ইন্টারেস্ট নেই। তো তারাও এই অংশ থেকে সাইড সরে অন্য কিছু ভাবছে, বা তারা এখানে ঠিকঠাক অ্যাডভোকেটই দাঁড় করাবে না, এটাই আশা করা যাচ্ছে। আর একটা পড়ে থাকলে টিআরএসসি গ্রুপ, তার ম্যাক্সিমাম মেম্বার 95% মেম্বার তারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে গেছে, মানে প্রাথমিক শিক্ষকতা 11,765 পেয়ে গেছে। তো মামলাটা এখন পরিচালনা করবে কি? কোথাও গিয়ে মূল মামলাকারী তারা দুটো অংশে ভেঙে গেছে, মেজর অংশটা মামলা তুলতে পারছে না, ছোটো অংশটুকুতে তরুণজ্যোতিবাবু স্যাটিসফাই নয়। তো সেক্ষেত্রে মামলাটা আদতে যদি উঠেও যায়, সেক্ষেত্রে কিন্তু পরিচালনা করা বা মামলাটাতে অ্যাগ্রেসিভলি মুভ করা কিন্তু অ্যাজ এ বঞ্চিতদের পক্ষ থেকে আর জায়গা নেই। যার জন্যই কথাটা আমরা বলেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু শিক্ষক শিক্ষিকারা জিততে চলেছে অ্যাজ পার দ্য রিপোর্ট হিসাবে। দেন মামলাটা যদি উঠেও যায়, 32 মামলা উঠে গেল সাপোজ, সেখানে গিয়ে কী হবে? প্রথম কথা হচ্ছে এখানে কোনো সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করানো নিয়ে আমি এখনও পর্যন্ত কোনো কিছু আভাস পাইনি। একমাত্র টিআরএসসি করতে পারতো, বাট তারা এখন করবে না। তার কারণ হচ্ছে মেজর অংশ চাকরি পেয়ে গেছে, যে গুটি কয়েক পড়ে আছে তাদের পক্ষে কোনো সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে অত কারি টাকা তারা কখনোই দিতে পারবে না। সেক্ষেত্রে ফান্ডিংয়ের জায়গায় তারা কোনো বড় অ্যাডভোকেট দিচ্ছে না, বা আদৌ কোনো অ্যাডভোকেট দেবে কিনা এটা একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে আছে, কারণ তাদের ফান্ডিং নেই, প্রথম কথা এখানে। সেকেন্ড হচ্ছে যে সংখ্যাটা 139 আছে, তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তারা আদৌ থেকে একটা চেষ্টা হয়তো করছে, বাট আমার আলটিমেটলি ওই চেষ্টা সফল হবে না। কারণ এত বড় একটা মামলা, এত বড়, প্রথম কথা অ্যাডভোকেট ফাঁকা নেই। যে সিনিয়র অ্যাডভোকেটের কথা আপনারা ভাবছেন সে পর্যন্ত তারা হয়তো পৌঁছাতে পারবে কিনা সেটাও নিয়ে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। তো যাই হোক, সেই জায়গাতে মামলাটা উঠে যায়, কিছু কিছু জায়গা আমি বলে দেবো যে এই জায়গাগুলোতে কিছু পজিটিভ হতে পারে, বাকিটা নেগেটিভই হবে। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যেমন ওএমআর শিট পাওয়া গেছে, সেখান থেকে টেন্টেড নন টেন্টেড মানে যোগ্য অযোগ্য বাছাই কোনো সম্ভব হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে এটা কোনো দিনই হবে না, কারণ ওএমআর শিট যেটা রাখা রয়েছে, প্রথম কথা স্ক্যান ওএমআর শিট নেই, ডিস্ট্রয় করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ওএমআর শিট যেটা রয়েছে সেক্ষেত্রে সেটা ডিজিটাইজ ফর্মে আছে, যেটা এডিটেবল। তো এখানে কোনো প্রার্থী কে যোগ্য, কে অযোগ্য, কে উত্তীর্ণ, কে অনুত্তীর্ণ, এটা কোনো দিনই আইডেন্টিফাই করা যাবে না ওই ডিজিটাইজ কপির থেকে। অর্থাৎ ওএমআর শিট থেকে এখানে কিছু পাওয়ার নেই, অর্থাৎ একটা বড় অংশ এই ওএমআর শিটের দৌলতে কিন্তু বেঁচে যাবেন যারা অযোগ্য ছিলেন। দেন পড়ে আসে অতিরিক্ত নিয়োগ, হয়তো ধরা সম্ভব হবে, যেমনটা 932টা ওভারসিটে নিয়োগ হচ্ছে, সেটা আইটিআই করে পাওয়া গেছে। তো সেটাও যদি কোর্টে ডিরেকশন হয়, কোর্ট বিচার করবে এখানে এটা ঠিক কি ঠিক না। দেন মেয়াদ উত্তীর্ণ প্যানেল 2017 সালে নিয়োগ কমপ্লিট হলে 2018তে গিয়ে তার প্যানেল শেষ হয়ে যাওয়ার কথা। এবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে 16,500 এসএসসি ম্যাটারে আমরা দেখলাম যে প্যানেল বেরিয়েছে, প্যানেল রয়েছে, এরকম অনেকগুলো আর্গুমেন্ট ওখানে হয়েছে। ইভেন 16,500 3929 ম্যাটারে প্যানেল যে প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে প্যানেলকে হ্যাক করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো এসছে। বাট 16,042 কোনো দিন প্যানেল পাবলিশডই হয়নি। পরবর্তী ক্ষেত্রে কোর্টের ডিরেকশন 28/11/2022 শুধুমাত্র ব্রেকআপ তালিকা বেরিয়েছে। তো এটা অ্যাজ পার রুলস 8/5 হিসেবে প্যানেল নয়। তো এটা সহজেই মান্যতা পাবে যে এটা প্যানেল নয়, এটা ব্রেকআপ তালিকা। এবং একমাত্র নেগেটিভ পয়েন্ট ভর্তি শিক্ষকদের এটাই, যারা প্যানেলটা 42/949 পাবলিকেশন হয়নি, যার দৌলতে এই মামলা যদি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নেগেটিভ কিছু হয় সেটা হচ্ছে প্যানেল পাবলিকেশন হয়নি এতগুলো বছর। রুলসে ছিল না, বাট স্বচ্ছতা দিয়ে দিতে পারতো। এবং প্যানেল পরবর্তী ক্ষেত্রে অর্ডার হয়েছিল, সেটা আবার সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চের অর্ডারে কিন্তু সেটাকে স্টে দেওয়া রয়েছে। তো প্যানেল প্রকাশ যে হয়নি, এবং এখানে প্যানেল প্রকাশ হলেই ছোট্ট একটা অংশ ধরা যেতে পারে যে রিজার্ভেশন ফলো হচ্ছে কি ফলো হয়নি, সেই বিষয়টা আসবে। এবং সেক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল, যেটা কিনা 8/6 রুল মোতাবেক দেওয়ার কথা, সেটা এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি। তো এই দুটো জায়গায় 8/5 হিসেবে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি, 8/6 হিসেবে ওয়েটিং লিস্ট 5% এটা ওরা দেয়নি। তো এইটা হচ্ছে একটা নেগেটিভ জায়গা, যেটাতে কিনা কিছু বুমেরাং হতে পারে। আর বাদ বাকি তেমন কিন্তু এগুলো ছোটো ছোটো করে আইডেন্টিফাই করা যাবে। একটা অতিরিক্ত নিয়োগ আমি বললাম, একটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, 18 সালে পরে যারা নিয়োগ পেয়েছে তারা আইডেন্টিফাই হয়ে যাবে। দুবার সুযোগ পেয়েছে 14-16 ব্যাচ, যারা প্রথমে নন টেন হিসেবে পায়নি সুযোগ, পরবর্তীতে আন্দোলন এবং সেই সাথে একটি কোর্ট কেস, একটি নোটিশের উপর একটি কোর্ট কেস করে তারা কিন্তু পরবর্তীতে 871 জন নিয়োগ পেয়েছে। এবং তারপরে চলেছে অবৈধ প্যারাটিচে নয়, কিন্তু প্যারাটিচের হিসাবে চাকরি করছে, এরকম কিছু আইডেন্টিফাই করা সম্ভব। রিজার্ভেশন রুলস অমান্য করেছে। মানিকবাবু ল্যাপটপ থেকে 4,000-এর মতন ক্যান্ডিডেটের লিস্ট পাওয়া গেছে। পার্থ সেনের থেকে 700-র উপরে একটা উইথহেল্ড দেখিয়ে 352 জনকে পাস করিয়ে দিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে। এছাড়া ব্রেকআপ লিস্টে বাইরে কিছুজন চাকরি করছে। তো এই কিছু কিছু জায়গায় হয়তো ডিভিশন বেঞ্চ যদি খুব জোরালোভাবে আর্গুমেন্ট করা হয়, তাহলে এই জায়গাটুকুতে বেরোতে পারে, এবং সেটা খুব মেজর অংশ
অংশ নয়। যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে 25,000-এর মধ্যে প্রায় 8,000-এর উপরে টেন্টেড ক্যান্ডিডেট পাওয়া গেছে, অযোগ্য প্রার্থী পাওয়া গেছে, কিন্তু যেহেতু ওএমআর সিটটা নেই প্রাথমিকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে টেন্টেড নন টেন্টেড আলাদা করা সম্ভব অতটা পরিমাণ যাবে না। শুধুমাত্র কয়েকটা ছোটো ছোটো জায়গা, যেটাও ডিভিশন বেঞ্চে উঠে আসে কিনা এটা একটা বড় প্রশ্ন, এবং নতুন করে ইন্টারভিউর কোনো প্রশ্নই নেই, হয়তো এই জায়গাটা হয়তো ডিভিশন বেঞ্চ অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু পাল্লা ভারী, যেহেতু এই ক্ষেত্রে মামলা ঠিকঠাক করে টানা বা মামলা বুঝে আর্গু করা এবং অ্যাডভোকেট পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেটাকে অ্যাডভোকেটকে বুঝিয়ে তার মুখ থেকে বলানো, এটা খুব ডিফিকাল্ট। এই রকম নেতৃত্ব নেই এবং কোথাও গিয়ে ছোটো ছোটো টুকরো 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 করে ভেঙে বঞ্চিতদের মধ্যে কোনো একতা নেই, এটা হচ্ছে প্রথম কথা। কারণ যে অংশটুকু 139 তারাও কোনোদিন কাউকে ডেকে বলেনি যে তোমরা আসো আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে করো। যেমন 252 ক্ষেত্রে আমরা দেখেছি যে তারাও কোনোদিন যায়নি, আলটিমেটলি ভালো অ্যাডভোকেট ফাইনাল দিনে দিতে পারলো না 3929 ক্ষেত্রে, তো আজকে দুমড়ে মুছড়ে পড়েছে। এক্ষেত্রেও তার অন্যতা কিছু হবে না, কারণ মূল মামলাকারীরা এক্ষেত্রে সচেতন নয়, যার জন্য এক্ষেত্রেও কিন্তু সেম ওই ছোটো ছোটো টুকরো টুকরো ফাইলে ঢুকে থাকা, আলটিমেটলি যা বেনিফিট হবে তারা নিয়ে বেরিয়ে আসে। এই চিন্তাধারা থেকে এই মামলাতে শিক্ষক শিক্ষিকাদের জয় কিন্তু সুনিশ্চিত হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে, এবং ডিভিশনে উঠলে এই বিষয়গুলো দেখবেন মিলে যাবে। তো এই ছিল আজকে বড় আপডেট। আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে ধরুন এই 2009 সালের যে জিনিসগুলো রায়সের মান্তা স্যার দেখছেন, যে প্যানেলে তিনি আর হাত দিচ্ছেন না, বৈধ অবৈধ এগুলোর মধ্যে ঢুকছেন না মোটামুটিভাবে, যদি কেউ প্রমাণ করতে পারে যে যোগ্য অর্থাৎ কাট অফের থেকে তার নাম্বার বেশি, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়োগের রাস্তায় হাঁটছেন। তো কয়েকটা 4টে ডিস্ট্রিক্টের আমরা দেখলাম 3টে ডিস্ট্রিক্ট হয়ে গেছে, একটা ডিস্ট্রিক্টে দেয়নি, সাউথ চব্বিশ পরগনা। এক্ষেত্রে তাই হতে পারতো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লাস্ট যেমন মালদাতে 10 নেমেছে, সেক্ষেত্রে 13, 14, 15, 16, 18 পর্যন্ত অনেক গেছে, এরা কিন্তু নিয়োগটা পায়নি। যদি এই 32,000 মামলাটা না মানে গলায় কাটা হতো, তাহলে কিন্তু এক্ষেত্রে তারা নিয়োগ পেতে পারতো। সেই জায়গাটায় এটা কিন্তু আটকে গেল। দেন 5% অ্যাডিশনাল প্যানেল ভালো মামলা, সেটাও কোথাও গিয়ে 32,000 মামলার জন্য আটকে গেছে। তো কোথাও গিয়ে এই মামলা নিষ্পত্তির যাও হোয়াটএভার, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এইগুলো কিন্তু নিয়োগগুলো হতে পারতো, বাট 32,000 মামলার দৌলতে কিন্তু আজকে হচ্ছে না। তো কোথাও গিয়ে টিআরআইসি করা 5% মামলাটা, যেটা একটা ভালো ডিরেকশনে যেতে পারতো, 2150 জনের চাকরি হতে পারতো, কোথাও গিয়ে এই মামলার জন্য কিন্তু সেটাও কিন্তু আজকে 20 জলে চলে গেছে। তো মোদ্দা কথা এই গলার কাটা না বাদলে না সরলে কিন্তু নিয়োগ কিন্তু হবে না এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে।